ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায় আজকের গল্প দুই মেয়ে। গ্রামের জমিদার মদন বাবু, তার দুইটি মেয়ে, রত্না আর চম্পা। রত্না বড় মেয়ের নাম, দেখতে অনেক সুন্দরী রত্না। চম্পার লেখাপড়ায় বুদ্ধি অনেক বেশি। চম্পা অতটা রত্নার মতো দেখতে সুন্দরী না হলেও সুন্দরী তাকে বলা চলে। দুই মেয়েকে নিয়ে মদনবাবু খুব সুখে থাকতেন, চারিদিকে মেয়েদের গুণগান করতেন। কিন্তু একদিন কি হলো, রত্না আর চম্পা দুজনে আলাদা হয়ে গেল। চম্পার পছন্দ হয়েছিল গ্রামের গরিব পরিবারের ছেলে রাজুকে। তাই চম্পা তার পিতাকে, মানে মদনবাবুকে, সেই কথা জানিয়েছিল। তা শুনে মদনবাবু প্রচন্ড রেগে গেছিলেন। ওই গরিব ছেলে রাজুর সাথে কিছুতেই চম্পার বিয়ে দিতে তিনি রাজি ছিলেন না। এক ঝড় বৃষ্টির রাতে চম্পা একাই চলে এসেছিল রাজুর কাছে। রাজুও তাকে ফিরিয়ে দেয়নি। মন্দিরে গিয়ে দুজনে বিয়ে করেছিল। তারপর থেকে বেশ কয়েক বছর কেটে গেছে। এখন চম্পা আর রাজু দুজনেই সংসার করে। এদিকে রত্না তার বাবার কাছেই থাকে। রত্নার অবশ্য এখন বিয়ে হয়ে গেছে, স্বামী আর ছেলে নিয়ে। রত্না এখন বাপের বাড়িতেই থাকে, বাবার সেবা যত্ন সে করে। রত্নার স্বামী শ্বশুর বাড়িতেই থাকতো। সে সেরকম একটা কাজকর্ম করত না, বড়লোক ঘরের ছেলে, কিন্তু কাজে মন নেই, বেকার। তার পিতামাতা অনেকদিন আগে মারা গেছে, তাই তার এখন এই শ্বশুর বাড়িতে এসেই থাকা। একদিন হঠাৎ এক ঝড় এলো আবার মদনবাবুর পরিবারে। মাঝরাতে হঠাৎ রত্না দেখে তার ঘরের আলমারির মধ্যে একটি জিনিস নেই। ছুটে গিয়ে বাবাকে বলতে চায়, দেখে তার বাবা ঘুমোচ্ছে। সেই আলমারির দরজাও খোলা, সেখানেও কোনো জিনিস নেই। রত্নার ভয়ে বুকটা ধুকপুক করে। সে ভাবে তাহলে কি সব চুরি হয়ে গেল। তাড়াতাড়ি তার বরকে বলতে চায়, কিন্তু দেখে কোথায় তার বর। তার বর তো তার ছেলের সাথে শোয়, কিন্তু সেখানেও তো নেই সে। তার বরকে সে কোথাও খুঁজে পায় না। শেষে দেখতে পায় টেবিলের উপরে সাদা কাগজে লেখা, আমি যাচ্ছি সবকিছু নিয়ে, আর কোনোদিন তোমার কাছে ফিরব না। আমার নতুন মেয়ে পছন্দ হয়েছে, আমি সেখানেই সংসার করব, আর আমাকে খোঁজার চেষ্টাও করো না। ইতি, তোমার স্বামী। জেনে রেখো রত্না। রত্না এই চিঠি পড়ার পর অজ্ঞান হয়ে যায়। তার স্বামীর সব জিনিসপত্র নিয়ে অন্য মেয়ের সাথে বিয়ে করার জন্য চলে গেল। এত বড় বিশ্বাসঘাতকতা সে করল কিভাবে? রত্না এসব ভেবে অজ্ঞান হয়ে যায়। তারপর ভোর হয়। চাকররা বাড়ি মুছতে এসে দেখতে পায় তাদের রত্না দিদিমণি মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এদিকে মদনবাবুর স্ট্রোক হয়েছে। তিনি যখন শুনেছেন যে এত কিছু জিনিস, তার সব সম্পত্তি চুরি হয়ে গেছে, আর কিছুই নেই বাড়িতে, তখন তিনি সেই দুঃখ সহ্য করতে পারেননি। তার স্ট্রোক হয়ে গেছে। কিভাবে হয়েছে, কেন হলো, কেউ কিছুই জানে না। সবাই ভাবছে হয়তো চুরির আঘাতেই তার এই ঘটনা। সেই দিনের পর থেকে মদনবাবু বিছানাতেই থাকেন। রত্নারও শরীর আর চলে না, সেও অসুস্থ। ঘরে রান্না করে ভাত দেওয়ার মতো সেরকম কেউ নেই। রত্না তার স্বামীকে খুব ভালোবাসতো। স্বামীর এত বড় বিশ্বাসঘাতকতাকে সে সহ্য করে উঠতে পারেনি। তাই সে আর আগের মতো হাসে না, আগের মতো রান্নাও করে না। তার বাবার সেবা যত্ন করতেও সে যেন ভুলে গেছে। নিচে একটা পাথরের মতো জানালার দিকে তাকিয়ে শুধু বসে থাকে, চোখ দিয়ে টুপ টুপ করে জল পড়তে থাকে। মদনবাবুরও স্ট্রোকটা হওয়ার পর থেকে একদমই খারাপ অবস্থা। বাড়ির পুরানো চাকর এক দুজন আছে, তারাই কোনো রকমে একটু ভাত রান্না করে রত্না দিদিমণির সামনে গিয়ে বলে, খেয়ে নিন দিদিমণি, আর কাঁদবেন না। আপনাকে তো মদনবাবুকেও দেখতে হবে, উনি তো আপনার পিতা। কিন্তু রত্না সে ঘুরেও তাকায় না। খাবারের থালা প্রতিদিনই পড়ে থাকে টেবিলের ওপরে, না সে বাবার কাছে যায়। এদিকে মদনবাবুরও অবস্থা খুব খারাপ। সেবা যত্ন না পেয়ে তিনি আর এইভাবে কয়দিন বাঁচবেন। শেষে বাড়ির পুরানো চাকর দুজন ঠিক করে সব কথা এরপর চম্পাকে যে জানাতে হবে, তাকে যে এই ঘরে ফিরে আসতে হবে, হাল ধরতে হবে। সেই বাড়ির পুরানো দুই চাকর এরপর চলে যায় চম্পার কাছে, বলে, দিদিমণি,
বাড়ির অবস্থা একদম ভালো নেই। মদনবাবুর স্ট্রোক হয়েছিল। তারপর থেকে তিনি কেমন একটা হয়ে গেছেন। এদিকে চম্পা দিদিভাই, ওনারও অবস্থা খুব খারাপ। ওনার স্বামী অন্য মেয়ের সাথে কোথায় চলে গেছে। মনে হয় বাড়ির সব জিনিসপত্র ওই লোকটাই নিয়ে গেছে। আপনি চলুন, আপনাকে গিয়ে সব্বাইকে দেখতে হবে, সময়ে সময়ে ওষুধ খাইয়ে দিতে হবে। অত ইংরেজি ওষুধ আমরা বুঝি নে বাবু। আপনি যদি না যান তাহলে চলবে কিভাবে? রাজু সেই সময় চম্পাকে বলল, না চম্পা, তুমি যাও। তোমাকে যে যেতে হবে, না হলে দুটো মানুষকে দেখার কেউ নেই। চম্পা বলল, আমি এখন যেতে পারবো না। বাবা আমায় দেখলে আরো রাগ করবে। শেষে একটা অশান্তি সৃষ্টি হবে। তার থেকে আমি ঘরের বাইরে দাঁড়াবো। সেখানে আমি সমস্ত খাবার পৌঁছে দেব। ওষুধপত্র তোমরা আমাকে বাড়ির বাইরে এনে দেখাবে। আমি সেখান থেকে পড়ে পড়েই বলে দেব কোনটা কখন খাওয়াতে হবে। চাকররা তবু একটু আশা পেল। তারা তো এই সংসারের হাল ধরার কোনো মানুষকেই খুঁজে পাচ্ছিল না। রত্নারও যা অবস্থা, তাতে সেও তো খাবার দাবার খায় না, শুধু জানালার দিকে বসে তাকিয়ে চোখের জল ফেলে। ছোট বাচ্চাটাও তো মায়ের স্নেহ আদর কিছুই পাচ্ছে না। বাচ্চাটাকে দেখার মতো কেউ নেই। দুই বোনের মা অনেক আগেই মারা গেছে। তাই তো দুই বোনকে নয়নের মনির মতো আদর যত্ন করে মানুষ করেছিলেন মদনবাবু। এখন চম্পা প্রতিদিনই সেই মদনবাবুর ঘরের তলায় এসে দাঁড়িয়ে থাকে। সে বাবার পছন্দ মতো সব রান্না নিয়ে এসে চাকরকে দেয়। সেই খাবার চাকর বেড়ে দেয় মদনবাবুর সামনে। থালায় সাজিয়ে নিয়ে গিয়ে দেয় রত্না দিদিভাইকে। রত্না এমনিতে খাবার খায় না, কিন্তু কেন সে এই কয়েকদিন হলো খাবারগুলো মুখে তুলছে। তার যেন মনে হচ্ছে এই রান্না বড়ই তার চেনা। এদিকে চম্পা সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায়, চার বেলায় ঘরের নিচে দুয়ারের কাছে এসে দাঁড়ায়। সেখানে সে খাবার তৈরি করে নিয়ে আসে। সেই খাবার চাকর নিয়ে গিয়ে রত্না দিদিভাইকে আর মদনবাবুকে খাওয়ায়। ভাতটা চাকর মাঝে মাঝে ঘরে রান্না করে। তরকারিগুলো নিয়ে আসে চম্পা, আর মাঝে মাঝে সে ভাতও নিয়ে আসে। এইভাবে দিন পার হয়। ওই ওষুধের বাস্কটা, সেটাও তো বাড়ির পুরানো চাকরগুলো চম্পার কাছে নিয়ে যায়। চম্পা বেছে বেছে বলে দেয়, এই ওষুধটা সকালে, এই ওষুধটা বিকেলে। সেই ওষুধগুলোই নিয়ে গিয়ে টুপ টুপ করে তারা মদনবাবুকে খাইয়ে দেয়। বেশ ভালোভাবেই মদনবাবু এরপর সেরে যেতে লাগে। একদিন তিনি চারিদিকে পাচারি করছিলেন, অনেকটাই সুস্থ হয়ে গেছিলেন। হঠাৎ তার নজর পড়ে নিচে যেন দাঁড়িয়ে রয়েছে চম্পা। মদনবাবু স্পষ্ট ভালো করে তাকিয়ে দেখে বুঝতে পারেন এ অন্য কেউ নয়, এ তো চম্পা, তার ছোট মেয়ে, যে বহু বছর আগে চলে গেছিল। নিজের পছন্দ মতো বিয়ে করেছে। সেই রাগে মদনবাবু প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলেন। রত্না ছুটে এলো ঘরের জানালা ছেড়ে। সে বলল, কি হলো বাবা? তখন মদনবাবু বলল, ওই দেখ, এসেছে তোর বোন, নিচে দাঁড়িয়ে। কিসের ফোন দিতে, কিসের ধান্দায় এখানে এসে জুটেছে, চল দেখি তো। রত্না বলল, বাবা, ও না হয় নিজের পছন্দ মতো বিয়ে করেছে। কি ভুল করেছে বলো? আজ দেখো, সুখ যার ভাগ্যে থাকার তার তো থাকবে, যার থাকার নয় তার থাকবে না। আমার বিয়ে তো তুমিই পছন্দ করে দিয়েছিলে, কিন্তু আমার স্বামী কত বড় বিশ্বাসঘাতকতা করলো। কিন্তু ওর স্বামী ওরকম তো করেনি। পছন্দ করে বিয়ে হোক আর অপছন্দ করে, কারুর দেওয়া হোক আর নিজের করা হোক, কপালে সুখ থাকতে হবে। সুখ যদি না থাকে তাহলে কোনো কিছুতেই সুখ পাওয়া যায় না। মানছেও ভুল করেছে, আরেকটু সময় দেওয়া দরকার ছিল। পরিবারের সকলের মত নিয়ে, সকলকে সঙ্গ নিয়ে যদিও করত, তাহলে সবাই ওকে প্রাণ ভরে আশীর্বাদ করত। সেইটুকু সময় দেওয়া ওর অত্যন্ত প্রয়োজন ছিল। কিন্তু তার জন্য সারা জীবন তুমি ওকে অপমান করবে? থাক না বাবা, ছেড়ে দাও। মদনবাবু রেগেমেগে বলে, না, আজ আমি এর একটা হেস্তনেস্ত করব। ও কেন এসেছে আমার দুয়ারে? রত্না বলে, কিসের জন্য আসবে? ওর মনে কোনো ফন্দি নেই। আমি আমার বোনকে ছোট থেকে চিনি। আমাদের বাড়িতে এখন টাকা পয়সা ধনসম্পত্তি কিছুই নেই, সব তো চুরি হয়ে গেছে। ওর তো আর কিছুতে লোভ থাকার কথা নয়। ও তো জানে আমাদের আর কিছুই নেই এই বাড়িটুকু ছাড়া। ও এসেছে নিশ্চয় অন্য কারণে। ও কোনো লোভের জন্য আসেনি বাবা। মদনবাবু তবু রেগে মেগে
নিচে ছুটে যায় একটা বড় লাঠি নিয়ে। আজ তিনি মেয়েকে ঘরের একদম দুয়ারের বাইরে থেকে বার করে দেবেন, কোনো মতে ঘরে পা দিতে দেবেন না। যদি ভুল করেও পাটা দিয়ে ফেলে, তাহলে তিনি লাঠি করে মেরে বার করবেন। চম্পা যখন দেখল তার বাবা লাঠি নিয়ে ছুটে আসছে, চম্পার কিন্তু একটুও রাগ হয়নি। তার মনে পড়ল সেই ছোটবেলার দৃশ্য, যখন বাগানে আম পাড়ার জন্য একা একা উঠে যেত চম্পা, আর বাবা লাঠি নিয়ে এসে বলতো, নাম, না হলে পিটিয়ে ছাল উঠিয়ে দেব। সেই দৃশ্যটা দেখে চম্পার চোখে জল চলে এলো। অমনি মদনবাবুও ছুটে এলো তাড়াতাড়ি করে, চম্পার সামনে এসে বলল, এই দুয়ারে পা দেওয়ার চেষ্টা করছিস, ঢোকার চেষ্টা করছিস? কোনোদিন নয়, দূর হয় এখান থেকে, চলে যা। কোন সময় বাড়ির পুরানো দুই চাকর হাউ হাউ করে এসে মদনবাবুর পায়ে পড়ে কান্না শুরু করলো। বলবেন, ক্ষমা করবেন কর্তা, আমরাই দিদিমণিকে ডেকেছি, আমাদের কথাতেই দিদিমণি এসেছে। সেই দিনগুলো আমরা পার করতে পারছিলাম না, কিভাবে কি করে সামলাবো বুঝে উঠতে পারছিলাম না। না আমরা ওষুধপত্র চিনি, না আমাদের পেটে শিক্ষা আছে। কি করে যে সংসারের হালটা ধরবো, কিভাবে আপনাদের দুজনকে সামলাবো বুঝে উঠতে পারিনি। রত্না দিদি ভাইয়েরও তো এমন অবস্থা হয়েছিল, উনিও তো আসছিলেন না, আপনার সেবা যত্ন হচ্ছিল না। আপনি অত বড় একটা রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন, আমরা কিভাবে সব সামলাবো বুঝে উঠতে পারিনি। তাই গেছিলাম চম্পা দিদি ভাইয়ের কাছে, ওনাকে গিয়ে সব বলেছি। কিন্তু উনি ভুল করেছেন আমরাও জানি, কিন্তু এবারে আপনার কথা উনি কাটেননি। উনি দুয়ারের ভেতরে আসেননি, ঘরের নিচে দাঁড়িয়েই উনি সেবা যত্ন করেছেন, আপনার জন্য প্রতি বেলায় রান্না করে এনেছেন। মদনবাবু এই কথা শোনার পর হাউ হাউ করে কেঁদে ফেলে। চম্পা বলে ডেকে ছুট্টে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে, বলে, হ্যাঁ রে মা, তুই আমাকে দেখার জন্য ওপরে এলি না? চম্পা বলল, বাবা, আমি তো ভুল করেছি, কোন মুখে যাব? মদনবাবু বললেন, ভুল করেছিস তো কি হয়েছে? ছোটবেলা আসতিস না ভুল করলে, আমার কাছে ছুটতে এসে কান ধরতিস না, ক্ষমা চাইতিস না? না হয় এবারও ছুটে আসতিস, কান ধরতিস, ক্ষমা চাইতিস? কিন্তু এত দূরে ছিলিস কেন মা? মদনবাবুর এই কথা শুনে চম্পা হাউ হাউ করে কেঁদে তার বাবার পা ধরে চোখের জল ফেলে। মদনবাবু বলে, আর না মা, অনেক দিন দূরে থেকেছিস, আর থাকতে হবে না। আচ্ছা, আমার জামাই আসেনি? চম্পা বলে, হ্যাঁ বাবা, আমি যখনই এই ঘরের তলায় এসে দাঁড়াতাম, ও ওই দূরের গাছতলাটার কাছে দাঁড়িয়ে থাকতো। ও কিন্তু ভয়ে এই ঘরের তলা পর্যন্ত আসেনি। তোমার যদি কোনো কষ্ট হয়, ওই অসুখেও যদি তুমি রাগারাগি করো, তাই ও বলতো আমি গাছতলার সামনে দাঁড়াই। তুমি বরং যাও, এগিয়ে গিয়ে ঘরের নিচে দাঁড়াও। আমি যতগুলো বেলা দাঁড়িয়েছি, ও ততগুলো বেলা দাঁড়িয়েছে। আমি যখন রান্না করেছি, ও সাহায্য করেছে। ও সবসময় আমার পাশে থেকেছে। মদন বাবু বলে, তাহলে আমি আজ থেকে আর ওকে জামাই বলবো না, জামাই বাবা জীবন নয়, ও আমাদের ঘরের ছেলে রে মা, ডাক ওকে। ও কোথায়? চম্পা বলে, বাবা, ওই যে গাছতলার নিচে দাঁড়িয়ে আছে, আমি এক্ষুনি যাচ্ছি, ওকে ডেকে নিয়ে আসছি। ছুটতে গিয়ে গরিব রাজুকে ডেকে নিয়ে আসে চম্পা। চম্পার ডাক শুনে রাজু বলে, কি হয়েছে? চম্পা বলে, তাড়াতাড়ি এসো, বাবা তোমার সাথে দেখা করতে চায়। রাজু শুনে তো অবাক হয়, ভয়ে ভয়ে যায়। কিন্তু সেদিন মদনবাবু রাজুকে জড়িয়ে ধরে বলে, আমার দুই মেয়ে আছে, এক নতুন ছেলে পেলুম, আজ মহাভোজ হবে। রত্নাও এই কথা শুনে আর চুপ থাকতে পারে না, চোখের জল মুছে সেও আনন্দে হেসে ওঠে। রত্না, চম্পা আর চম্পার বর মানে রাজুকে নিয়ে এরপর মদনবাবু জীবনের বাকি দিনগুলো খুব সুখে শান্তিতে আনন্দে দিন কাটাতে থাকে। তাদের আর কোনো দুঃখ ছিল না। তারা সবাই এরপর আনন্দে খুশিতে প্রতিটা মুহূর্তকে নতুন ভাবে জীবন দিয়ে প্রাণ দিয়ে বাঁচতে শুরু করে।